প্রিয় দর্শক, জিনার উইথ দেবাশিস এই অনুষ্ঠানে আমি দেবাশিস বিশ্বাস আরও একবার আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আপনারা জানেন যে প্রত্যেক পর্বে আমরা একজন করে তারকা অতিথিকে ইনভাইট করি এবং তার সাথে আমার হয় কথোপকথন, অবশ্যই খেতে খেতে, এবং সেটি হচ্ছে ডিনার। আমরা বাঙালিরা কম বেশি সবাই ভোজন রসিক, খেতে এবং খাওয়াতে দুটোই আমাদের খুব ভালো লাগে এবং এই দুটো ব্যাপারে আমরা খুব পারদর্শী। আজকে যিনি আমাদের অতিথি আছেন, ইন্ডাস্ট্রিতে তিনি একজন নায়িকা, তবে আমার কাছে সে হচ্ছে আমার মেয়ে। আমি তাকে মেয়ে বলি। অনেকে বলে হিরোইন, আপনার হিরোইন। আমি বললাম না, আমার হিরোইন না, আমার মেয়ে। তো সেই মেয়েকেই আজকে ইনভাইট করেছি আমাদের আজকের আয়োজনে, এবং সেই মেয়েটি কেন আমার মেয়ে এবং সেই মেয়েটি কে, সেটার জন্য আমরা একটু অপেক্ষা করছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওই যে চলে এসছে। হ্যালো হ্যালো হ্যালো, বস। আমি যার কথা বলছিলাম সে চলে এসেছে, আমার মেয়ে, এবং তার নাম হচ্ছে আইরি। এবার ও কেন আমার মেয়ে সেটা কথোপকথনে আমরা জেনে যাবো। আইন, কেমন আছিস বল? কতদিন পরে তাকে এটা বলা? অনেকদিন পর লাস্ট বছর কোন একটা গেট টুগেদার প্রোগ্রামে দেখা হয়েছে। আজকাল এগুলি এরকমই হয়। এছাড়া আমরা এত বিজি হয়ে গেছি যে আমাদের আসলে সময় হয় না। আচ্ছা, আমার এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ডিনার উইথ দেবাশিস। সেখানে আমরা একজন করে অতিথিকে রাখি এবং তার সাথে আমরা গল্প করি। তার ছেলেবেলার গল্প আসে, তার বড় হয়ে ওঠার গল্প আসে, যে ক্যারিয়ারটা সে বেছে নিয়েছে সেই ক্যারিয়ারের যে পথ চলাটা সেটার গল্প আসে। আজকে আমি তোর সাথে এই ব্যাপারে গল্প করতে চলে যাবো কিনা কোনো আপত্তি নেই, আর সেটা হচ্ছে দাদার সাথে। তো আপনি তো প্লেস রাখবেন। তো তারপরে আসলে যে ব্যাপারটা এলো সেটা হচ্ছে ওই সূত্র ধরেই আসলে মডেলিং করার জায়গাটা স্টার্ট হয়ে গেল। ওখান থেকে আসলে রান মডেলিংয়ের কল আসতে থাকলো, ফটোশ্যুটের কল আসতে থাকলো, তারপর বিজ্ঞাপনের কল আসতে থাকলো। তো সামহাও এই সাইডটাতে অনেক বেশি জড়িয়ে যেতে থাকলাম। তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু এটা শিখেছি, গ্রুম আপ হলাম, তো এটাকে একটু কাজে লাগাই। যেহেতু আমি তখন ইউনিভার্সিটিতে পড়ছি সবে মাত্র, তো মনে হলো যে না, ওকে ফাইন, আমি করতে পারি টুকটাক, ইউনিভার্সিটির পাশাপাশি এই কাজগুলো করতে পারি। তো সেই জায়গা থেকে আসলে তো ওখান থেকে কি র্যাম্পটা শুরু হয়েছিল? শুরু হয়ে গেল। তারপরে আমি 2012 পর্যন্ত কন্টিনিউ করলাম। তুই তো ওখানেও খুব ভালো করেছিলি। হ্যাঁ, তোর মানে একটা র্যাম্প মডেলের যতটুকু হাইট লাগে, হাইটটা খুব ইম্পর্টেন্ট থাকে, ফিগার একটা থাকে, সবই তো তোর মধ্যে ছিল। হ্যাঁ, এবং ওই সুবাদে দেখা গেছে যে দেশের বাইরে গিয়েও আমি শো করেছি। হ্যাঁ, কাজ করেছি। এবং ওই সময় ডিফিকাল্ট ছিল, মানে বাংলাদেশ থেকে বাইরে মডেল গিয়ে কাজ করা কোয়াইট ডিফিকাল্ট ছিল। তো ওই মুমেন্টেও দেখা গেছে দেশের বাইরে যখন পোর্টফোলিও জমা দিয়েছি শো এর জন্য, তখন দেখা গেছে ওরাও কল করেছে। কারণ তোর মধ্যে না এমন একটা একটু অন্যরকম একটা লুক ছিল, মানে এই লুকটা ঠিক আমি বলবো না দেশি লুক, এর একটা বিদেশি একটা ফ্লেভার ছিল। কিন্তু অনেকেই বলে যে ইউরোপিয়ান ধাঁচের একটু আছে, তো এখন মানে ওই চেহারাটাই আছে, এখনো আছে ওইটাই। তারপর তো সেই জায়গা থেকে দেখা গেছে তারপরে না একটা ইন্সপিরেশন কাজ করছিল নিজের ভেতরে যে কাজ করব এরকম একটা ব্যাপার। তো সাডেনলি তারপরে গিয়ে আসলে আপনার সাথে দেখা, তার আগেই যখন আসলে সিনেমার জন্য আসলে প্রিপেয়ারও ছিলাম না, আমি সত্যি কথা বলতে। ওনারাও আমাকে কল করেছিলেন বেসিক্যালি আমার মডেলিংয়ের ছবি দিয়ে। কোনো একটা পেপারে আমার মডেলিংয়ের ছবি এসেছিল। তো ওখান থেকে ছবি দেখার পরে ওনারা কল করলেন, ওনাদের সাথে কথা বললাম, বসলাম। তখন ওনারা সাডেনলি আমাকে বললো যে ফিল্ম করবেন। তো আমি ফার্স্টে নিতে পারছিলাম না, কারণ বাসাতেও একটা ব্যাপার। আর তখন অনেকটা তার আগে সমসাময়িক সময় দেখা গেছে 2006-07 দিকে যে সমস্ত ছবি হয়েছিল, সেই ছবিগুলো আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা ভীষণ খারাপ ছিল, একটা নোংরা সিনেমার একটা ধারাই চলছিল। তো ওই মোমেন্টে মানে আমি যেহেতু 2013-তে, ওই মোমেন্টেও খুব একটা ক্লিয়ার হয়ে গেছে সেরকমটাও না। তো ভেতরে চলছে, অনেক ছবি এরকম হচ্ছিল। তো বাসা থেকেও এগ্রি করবে কিনা সবকিছু মিলে আমি নিজেও একটু কনফিউজড হয়ে গেছি। আর যেহেতু অনেকে ওই সময় যেহেতু ইউনিভার্সিটিতে পড়ি আমি, তো ফ্রেন্ড সার্কেলও বলবে এই তুই বাংলা সিনেমা করিস, মানে কেমন একটা নাচ শিক্ষার একটা ব্যাপার আছে। মানে ওই নেগেটিভ অ্যাপ্রোচটার জন্য অনেকখানি চিন্তাও করেছি যে না, করবো না।
তারপরে আমি ওনাদের সাথে কথা বললাম, কথা বলার পর আমি বললাম যে আমাকে একটু সময় দেন, যেহেতু আমি মডেলিং করি, অ্যাক্টিংয়ের ওরকম তেমন কোনো এক্সপিরিয়েন্স আমার নেই, আরও তো বড় মাধ্যম, সেই জায়গাতে আসলে আমি একটু কনফিউজড যে আমি কতটুকু করতে পারবো কি পারবো না, কতটুকু চালিয়ে নিতে পারবে কি পারবে না। এক্স্যাক্টলি। আমার মনে আছে, আমি একটু ও এপ্রিলটাকে দেখে আমি একটু বলি দর্শকদেরকে যে যখন আমি ওকে প্রথম দেখেছিলাম, আমি আগেই বলেছি যে একটা মহরতে, অন্য একটা চলচ্চিত্রের মহরত, ছবিটির নাম হচ্ছে ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল, এই ছবির মহরতে আমি গিয়েছিলাম। এবং ওখানে আমার প্রাথমিকভাবে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করে আমার মনে হলো আচ্ছা যাই, বলেছে এত করে যাই। গিয়ে যখন আমি এই মেয়েটিকে দেখলাম, তখনই আমার মাথায় আসলো যে আমি যে চলচ্চিত্রটি তখন বানাতে যাচ্ছি, ছবিটার নাম হচ্ছে ভালোবাসা জিন্দাবাদ। এবং এই চলচ্চিত্রে তখন একটু অফ দ্য রেকর্ড বলে রাখি, এখনকার সময় আরেকটি ছেলে খুব ভালো কাজ করছে, আরিফিন শুভ, সেই শুভকেও কিন্তু চলচ্চিত্রের নায়ক বানিয়েছে এই অধম আমি দেবাশিস বিশ্বাস, এবং সঙ্গে ওর সাথে মানানসই একটা মেয়েকে প্রয়োজন ছিল। তো হিয়ার কামস আইরিন, এবং আইরিনের সাথে এভাবে কাজটা হলো, এবং আইরিনের সাথে যে ইয়েটা হয়েছিল, দাদা ওইটা কিন্তু বলতেই হবে, তার কারণ হচ্ছে আমি কিন্তু ছবিটা সম্পর্কে জানতামই না, কিছুই জানতাম না। এটা আমার জন্য অনেক লাকি একটা ব্যাপার, এবং আমি কি বলবো, আমি এটার জন্য আসলে কৃতজ্ঞতা প্রথমত সৃষ্টিকর্তার কাছে, সেকেন্ড আমি যদি আমার মন থেকে মানে বটম অফ মাই হার্ট অ্যাকচুয়ালি, মানে ওটা আমার সেই কৃতজ্ঞতার জায়গাটা হচ্ছে দেবাশিস দা, সেটা আমি সবসময়ই বলি, এবং হচ্ছে আমি সবসময় এটা বিশ্বাস করি যে দাদার ব্লেসিং ছিল দেখেই আজকে আমি এইখানে। থ্যাংক ইউ সো মাচ আইরিন। তো তখন আমার কাছে মনে হলো যে না, এই মেয়েটিকে আমি অ্যাপ্রোচ করি অ্যাটলিস্ট, এবং অ্যাপ্রোচের ধরনটা দর্শক আরেকবার খুব অদ্ভুত ছিল আমার, এবং আমার অ্যাপ্রোচটা আসলে ঠিক না দাদা, আমার মনে আছে কিন্তু তোমার সাথে দেখা হতে পারে খুব শীঘ্রই, শুধু এই একটা কথা বলে এসেছিল দাদা ওই প্রোগ্রামে আমাকে, আর তারপরে হচ্ছে আর কোনো ফোন কলস না কোনো টেক্সট না, নাথিং। যেদিন প্রেস কনফারেন্স হলো সিনেমার, প্রেস কনফারেন্স হয়ে যাওয়ার পর জার্নালিস্টরা যখন আমাকে কল করছে, আই জাস্ট শকড যে আমি কিছুই জানি না, দাদা এখন পর্যন্ত আমাকে কিছু বলেনি। তো সবাই এর মধ্যে আমাকে নক করছে যে হ্যাঁ দেবাশিসের ছবি করছো, কিন্তু কিছুই জানালে না। তা আমি বললাম যে দাদার ফোন এখন পর্যন্ত কল আমি এখন পর্যন্ত পেলাম না, পাইনি, আমি পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমার কাছে বিশ্বাস কর, আমার কাছে কেন এরকম একটা মনে হয়েছিল যে আমি এখনো তো তুই যেরকম বলিস আমি সব জায়গায় বলি যে পুরো বাংলাদেশের সবাই হিরোইন, কিন্তু একটাই আমার বোন, তার নাম হচ্ছে আইরিন, আর একটাই বোন, একটাই মেয়ে, সব কিছুই। তো সেই জায়গার থেকে আমি যখন প্রথম তোকে অ্যাপ্রোচ করব, আমার মাথায় আসেনি এইভাবে অ্যাপ্রোচ করার, যে আমি জানি যে আমার মেয়েটা এই ছবিটা করছে। তো আমি খুব নর্মালি তোকে ফোন করে বলছি যে এই তারিখে শিডিউল, হ্যাঁ একদম জাস্ট, আর আগামীকাল তোমার সাইনিং হবে, তুমি এই সময় চলে এসো। বলে তুই যে কিছু আমাকে বলবি সেটার জন্য আমি সুযোগ দিই না, ফোনটা অফ করে রেখে মানে কেটে দিয়েছিলাম। ইফ আই নট হ্যাঁ না একদমই একদম, এটা খুবই অন্যায় হয়েছিল বাই দ্য ওয়ে। হ্যাঁ, কিন্তু আমার মধ্যে না কেন জানি ওই ব্যাপারটা ছিল, মানে দাবি যে না এটা আমার মেয়ে, এটা আমি মেয়ে মানছি, এটা মেয়ে মেনেছি, এখন ওকে আমি যা বলবো ও করবে। সত্যি কিন্তু তাই হয়েছে। হ্যাঁ, মানে আমিও কিন্তু ওই জন্য আমি এটা সবসময় বলি যে আমার প্রথম ছবি দেবাশিস দার যদি ছবিটা না হতো, অন্য কোনো ছবি হতো, হয়তো বা আমি এখানে আসতে পারতাম না, কিন্তু আমি হচ্ছে দাদার ব্লেসিংয়ের জন্য আজকে আমি এখানে। থ্যাংক ইউ। আমিও একটা দর্শকদেরকে আরেকটা বলতে চাই যে ইন্ডাস্ট্রিতে অনেকের সাথে কাজ করেছি, উইথ ডিউ রেসপেক্ট টু অল দ্য আর্টিস্ট, এই একটা মাত্র মেয়ে যে মানে এই মেয়েটি যে নম্রতা ভদ্রতার যে জায়গাটা, এবং এই মেয়েটিকে এরকম যে মেয়েটির সাথে কাজ করতে ইচ্ছে করবে এবং ভালোবাসতে ইচ্ছে করবে, যে হ্যাঁ এই মেয়েটি এরকমই একটি লাভেবল ক্যারেক্টার। এবার আমি যে প্রশ্নটা করব তার আগে আমি একটু জানতে চাই যে ছোটবেলায় যাই একটু আইরিন, যেটা অনেকে জানে না। আইরিন ছোটবেলা থেকে এরকম ঠান্ডা চুপচাপ এরকম, আমি যেরকম দেখি আইরিনকে এরকম? আর ছোটবেলায় অনেক রাগ ছিল। আচ্ছা। প্রচন্ড রাগী ছিলাম। আচ্ছা। যেটা হচ্ছে বেশি ফেস করতো ফ্যামিলি, মানে আব্বু আম্মু ভাই তো বড়, সো অত ফেস করেনি আমাকে, বাট আব্বু আম্মু অনেক বেশি ফেস করেছে, যে মানে প্রচণ্ড রাগী ছিলাম।
প্রচন্ড। এখন তো অনেকটা রাগ কমেছে? মানে মাঝে মধ্যে রেগে গেলে অবশ্যই এখনো ব্লাস্ট করে যায়, কিন্তু না আমি তো তোকে এরকম মানে কখনো দাদা ওরকম সিচুয়েশন হয়নি, এখন অনেক কুল আমি, হ্যাঁ। অনেক কুল। বাট যখন রেগে যায় আমার মাঝে মধ্যে ভয় লাগে যে আমি নিজেই নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই? মানে খুব মানে ওই সিচুয়েশন, আমার মেয়ে এত রাগী আমিও জানি না। মানে ওই সিচুয়েশন কম মানুষ দেখেছে, মানে আচ্ছা। হয় না অনেক হ্যাঁ, সময় অনেক দেখা সময় যায় হয়, হ্যাঁ। যে অকারণে হ্যাঁ। কোনো একটা সিচুয়েশন ঘটে গেল যেটা আসলে ঘটার কথা না, এরকম কিছু অ্যাপ্রোচ চলে আসে, তখন দেখা যায় খুব আচ্ছা আমি বিরক্ত হয়ে যায়। এবার তোকে একটা প্রশ্ন করি। এই প্রশ্নটা এই কারণে করছি যে ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা অনেকেই ফেস করে, অনেকে খুব টেকনিক্যালি এই জিনিস থেকে বেরিয়ে আসে, অনেকে হয়তো বেরোতে পারে না, কারণ ইটস অ্যান ওপেন ওয়ার্ল্ড এখন। এখন কিন্তু ওই 1960 দশক নেই যে কেউ কিছু করবে আমরা জানবো না, বা কেউ কিছু করবে না আমরাও তাই মেনে নেব। ওই জায়গার থেকে যে এই যে তোদের মতো মেয়েদের আশা ইন্ডাস্ট্রিতে, যে ফ্যামিলিগত যে ক্রাইসিসটা হয়, যে বাবা মা আসতে দেয় না কারণ ওই যে ইন্ডাস্ট্রি ভালো না, ইন্ডাস্ট্রির লোক ভালো না, তো ডিড ইউ ফেস এরকম কোনো প্রবলেম যে নাম বলতে হবে না, জাস্ট ফেস করেছিস? হ্যাঁ মানে এটা ফেস করেছি, এটা করতেই হয় আমার কাছে মনে হয়। এবং এটা মনে হয় নতুন থাকাকালীন বেশি হয়। হ্যাঁ, যখন এখন যেমন তুই প্রতিষ্ঠিত, এখনের থেকে নতুন সময়কালীন মনে হয় এই হ্যাঁ, জিনিসগুলো এখন তাও অনেকটা মানে কেউ এ ধরনের কোনো অ্যাপ্রোচ করলে করতে 10 বার চিন্তা করে তারপরে কথা বলে, তারপরে অনেক সময় দেখা যায় চিন্তাও করে না, বলে ফেলে। বাট যখন নতুন অবস্থায় স্টার্ট করেছি ওই মোমেন্টে দেখা গেছে অনেক বেশি ফেস করেছি, মানে চিন্তাই করা। অনেকেই এরকমও বলে যে তাহলে তো আগেকার হিরোইনরাই ভালো ছিল, মানে এরকমভাবে একটা অপবাদ দিতে চায়, যেটা আমি টোটালি এটাকে প্রোটেস্ট করি যে আপনি ওই সময় তো ছিলেন না, আপনি কিভাবে জানলেন? হ্যাঁ, এবং আপনি যদি ওই সময়টাকে ফেস করেই থাকেন তাহলে আপনি ওই সময়টাকে যে তাহলে এই সময় আপনার কাজ করার দরকার নেই। তো ওইরকম কিছু অকওয়ার্ড সিচুয়েশন অনেক সময় ঘটেছে। সেই ক্ষেত্রে দেখা গেছে টেকনিক্যালি কথা বলে ওখান থেকে বেরিয়ে এসেছি। বাট দিস ইজ ভেরি স্যাড। হ্যাঁ, এই জায়গায় একটা মেয়ে তার অনেক সময় সমাজ, অনেক সময় ফ্যামিলির যে বাধা থাকে ওটাকে ডিঙিয়ে কিন্তু আসে, অনেক আশা নিয়ে আসে, কিন্তু যখন এই ধরনের প্রস্তাবনা আসে তখন কিন্তু সে ডিমোরালাইজ হয়ে যায়। হ্যাঁ, এবং অনেকখানি দেখা যায় মানে এরকমও অনেক সময় বলে ফেলে যে না আইরিনকে দিয়ে এগুলো হবে না। হ্যাঁ, মানে এরকম একটা কথা আমি শুনেছি, আমি জানি না আমার শোনার কথা, তারপরও যেহেতু শোনা কথায় কান দিতে চাই না, যেহেতু আমার সামনে কেউ কখনো বলেনি, তো সেই জায়গা থেকে আমি এটাকে খুব বেশি অত প্রায়োরিটি দেই না। যখন দেখি যে এরকম কোনো প্রপোজাল এসছে টেকনিক্যালি আনসার করে দেন চলে আসি। খাবার চলে এসছে। Smell is good. চলো এবার আসো, জায়গার মধ্যে আসো। এটা হচ্ছে চিকেন ক্যাজুনাট সালাদ, তাই না? আবার একটা টমেটো ফ্লাওয়ার, হ্যাঁ। আচ্ছা, এইটা মনে হয় সিজলিং চিকেন, আর এটা পমফ্রেট ফ্রাই, ঠিক আছে? একদম মানে রাতের ডিনার হিসেবে আমার জন্য পারফেক্ট। আচ্ছা, ভেরি গুড। এবার আমরা খেতে কথা বলি। প্রথমে এটা দিয়ে আমার আর কথা বলার ইয়েটা হচ্ছে যে এখনকার যে চলচ্চিত্রগুলো হচ্ছে যেগুলোতে আইরিন কাজ করেছে, আইরিন এই যে কতদিন তোর হলো, 2013 থেকে যদি ধরি আমি, ভালোবাসা জিন্দাবাদ থেকে, হ্যাঁ 13 নভেম্বরের 8 তারিখ। ওরে বাবা। আচ্ছা, ওই গল্পটা আমি একটু আবার তোর মুখ থেকে শুনি যে যেদিন প্রথম আমরা অভিশাপ সিনেমা হলে একসাথে ছবি দেখতে গিয়েছিলাম, সেটা হচ্ছে ফুল এবং 3টার শো। হ্যাঁ, 3টার শো এবং এক্সট্রা চেয়ার বসানো হয়েছিল। হ্যাঁ,
এবং ওইখানে যখন আমি ছবি দেখছিলাম আমি খুব টেনশনে ছিলাম যে নতুন ছেলে নতুন মেয়ে মানুষ কতটুকু নেয়, কিন্তু শুধু তাই না, তোদের গানগুলো কিন্তু ওই ছবির খুব এখন পর্যন্ত মানুষ শোনে, এখন শোনে এবং ওগুলো দিয়ে শো হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ। ভালোবাসা ভালোবাসা জিন্দাবাদ, হ্যাঁ, রাইট? রাইট। তো ওইখানে যখন তুই প্রথম দেখলি নিজেকে পর্দায় বিগ স্ক্রিনে এবং অনেক লোকের সাথে এবং হাউসফুল অডিয়েন্স, তো তোর ওই সময় প্রথমত কেমন লেগেছিল? আরেকবার একটু শুনি থ্রিলটা ওই কিরকম লেগেছিল? ফিলিংসের জায়গাটা আসলে আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না দাদা। আমি হয়তো বা ওই ছবির জন্য এখন পর্যন্ত কাজের ইন্সপিরেশন ওই প্রথম ছবি আমার। তার একটাই কারণ যে শুধু মানুষের মুখে শুনেছি যে মানুষ ফ্লোরে বসেও সিনেমা দেখেছে, সেটা আমার প্রথম ছবি। শুধু শোনা ছিল, মানে আমার এটা এক্সপিরিয়েন্স হয়েছে। সেটা অনেকের হয়তো বা এই এক্সপিরিয়েন্সটা নাইও। আমি যেটা ফিল করি যে এই সমসাময়িক সময়ে যারা যারা সবাইকে রেসপেক্ট নিয়েই বলছি আমি, কাছাকাছি সময়ে হ্যাঁ সবাই এই ফিলটা অনেকেই পেয়েছে, অনেকেই পায়নি, অনেকেই আছে, কিন্তু তার মধ্যে আমি একজন ভাগ্যবতী যে আমি ওই ফিলিংসটা পেয়েছি। এই যে 2013-র জার্নিটা, যে সময় তুই নিজেকে পর্দায় দেখলি প্রথম, এবং খুব এক্সাইটমেন্ট তো আসলেই কাজ করার মতন। আমার নিজেরই এখনো যে কোনো ছবি বানাই, এতগুলো ছবি বানানোর পরেও পরের ছবিটা দেখলে আমার মনে হয় যে বাবা। তবে দাদা আমি কিন্তু ওই সময় ভীষণ নার্ভাস ছিলাম, আমি কাঁপছিলাম, মানে আমার এখনো মনে পড়ে যে আমার পুরো হাত ঠান্ডা হয়ে গেছিল। আন্টি আমাকে ধরেছিল, তো আন্টি বলছে তুমি ঠান্ডাও কেন হয়ে যাচ্ছ, মানে আমার এখনো মনে পড়ে যে সাদা রঙের একটা ড্রেস পরেছিলি, মনে আছে? একটা ড্রেস পরেছি, আমারও মনে আছে। তারপরে এই যে যখন ছবিটার শোটা ভাঙলো, তারপরে যে দর্শকরা ঝাঁপিয়ে পড়েছিল এবং তোকে আমি আলাদা রুমে নিয়ে গেছিলাম, দরজা বন্ধ করে দিয়েছিলাম, লক করে দিয়ে দেন হচ্ছে সবাই নেমে গেলে তারপরে আমরা পালিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, মানে ওইটা আসলে আমি এখন পর্যন্ত যে কাজ করছি ওই ছবির ইন্সপিরেশন এখনো আমার ভেতরে কাজ করে, যে ওই ছবির মতো মানে হয় অনেক ছবি এর মধ্যে রিলিজ হয়েছে, কাউকেই আমি ছোট করছি না, কারণ প্রত্যেকটাই আমার ছবি, কিন্তু প্রথম ছবি তো ওটা একটা স্পেশাল, মানে সামথিং স্পেশাল আমার জন্য। তো যার কারণে আমি এখনও ফিল করি যে ওই একটা ছবির ইন্সপিরেশন এখন পর্যন্ত আমাকে নিয়ে যাচ্ছে এই লং রানে, এখনও পর্যন্ত আমি হাঁটছি। তো এই হাঁটার জায়গাটা ভালোবাসা জিন্দাবাদ। আমি একটু দর্শকদেরকে বলতে চাই যে এই ছবিতে কাজ করতে গিয়ে আইরিন কিন্তু আমার হাতে অনেক বকা খেয়েছে, কিন্তু এই প্রথম একটা মেয়েকে দেখলাম বা একজন আর্টিস্টকে দেখলাম যে বকা খাওয়ার পরেও একটুও মন খারাপ করেনি, এবং কোনো রকম ঝুট ঝামেলা বা একটা হিরোইনদের নানা রকম বা হিরোদের অনেক সময় অনেক হিরোইনদের কিছু কিছু ক্ষেত্রে কিছু নকরা থাকে, আমি মেয়েটিকে কখনো ওই জায়গাগুলো দেখিও নি। এবং আমি পরবর্তীতে যেহেতু আমি ওকে আমার মেয়ে বলি, তো ওই ফলো আপটা করেছি, কিন্তু কখনো কারোর কাছ থেকে এরকম কমপ্লেন আসেনি। এবং এখন তো মেয়েটি বড় হয়ে গেছে, অনেকগুলো কাজ করে ফেলেছে। এখন যে কাজগুলো হলো সামনে, লাস্ট রিলিজ হলো পদ্মার প্রেম। আমার প্রশ্ন হচ্ছে যে ওই যে জার্নিটা 13 সাল থেকে শুরু হয়ে এই পর্যন্ত এসছে, তো এই জার্নিতে যতটুকু পথ চলেছে আইরিন নিজেকে কতটুকু ম্যাচিউর করেছে? আইরিনের বক্তব্য কি নিজের সম্পর্কে? প্রথম ছবিতেও শিখেছি, লাস্ট যে ছবিটা রিলিজ হলো সেখানেও আমি শিখেছি। আমার কথা হচ্ছে যে আমি এখন পর্যন্ত ফিল করি যে আমি ওরকম কিছুই না, কিছুই হয়তো বা মানে কি বলবো, মানে ক্যারেক্টারে ঢোকার চেষ্টা করি, এতটুকু বলবো যে ক্যারেক্টারটাই আমার কাছে আসে, চেষ্টা করি যে ওই ক্যারেক্টারে ঢুকে কতটুকু ভালো করা যায়, কতটুকু রিয়েলিস্টিক করা যায়। হ্যাঁ, রিয়েলিস্টিক করা যায়। আচ্ছা, খানা দেশের বাইরের সিনেমা, বিশেষ করে ওপার বাংলার সিনেমাতেও আইরিনকে আমরা দেখেছি বা দেখছি, যেটা সচরাচর অনেক হিরোইনদের ক্ষেত্রে হয়তো সেই সুযোগ সুবিধা সেই ব্যাপারটা হয় না, অর্জনটা হয় না, সেটা কিন্তু আইরিনের হয়েছে। তো এপার বাংলার সাথে ওপার বাংলার কাজের ক্ষেত্রে জায়গাটা কতটুকু তফাৎ বা কতটুকু মিল? দাদা ফার্স্টে বলবো সেটা হচ্ছে ওরা অনেক বেশি প্রফেশনাল আমাদের থেকে, মানে এই কারণে বলছি, আমাদেরকে আমি ছোট করছি না, কিন্তু আমাদের প্রফেশনালিজমের জায়গাটা একটু হলেও নড়বড়ে, আমি যেটা ফিল করেছি সেই জায়গা থেকে বলছি।
ওরা আমি যে লাস্ট যে কাজটা করে এলাম শিবরাত্রি ছবিটা রাজাদিত্য ব্যানার্জি ডিরেকশন দিয়েছেন। তো উনি আমার মানে শুধুমাত্র আমার লটটুকু আমাকে নিয়ে কাজ করিয়েছেন। আচ্ছা ওকে আচ্ছা, মানে বাকি কাজ ওনাদের হয়ে গেছে বা করছে, আমার একটা শিডিউল পড়েছে যে এত তারিখ থেকে এত তারিখ অবধি আমি ওখানে কাজ করব। তো আমার শিডিউল নেওয়া ছিল 14 দিনের, যে এর মধ্যে আমাকে শুটিং প্যাক আপ করতে হবে। তো সামহাও ওরা আমাকে 12 দিন যেদিন হলো ওদিন সন্ধ্যায় আমার এখনও মনে আছে, সন্ধ্যায় সিকোয়েন্স ছিল একটা, আমি মাগরিবের আজানের পর দেন আমার শ্যুটটা 6টা-7টার মধ্যেই শেষ হয়ে গেল এবং আমাকে বললো আইরিন ডান। চিন্তা করা যায়, ভেরি প্ল্যান। হ্যাঁ মানে ওয়েল প্ল্যান, মানে টেবিল ওয়ার্কটা এত বেশি স্ট্রং যেটা আমাদের একটু ঘাটতি আছে। আর আমি যেটা কাজ করেছি এটা লাইভ সাউন্ডে, দাদা এটা আমার জন্য খুবই ডিফিকাল্ট ছিল। আমাদের দেশে তো সবই আমি ডাব করতে হয় বা করি আমরা। উনি যেহেতু ফেস্টিভ্যালকে বেস করে কাজটা করেছেন, তো ওনার জায়গা থেকে উনি মূলত লাইভ সাউন্ডটা নিয়েছেন। আচ্ছা, এই যে এখনকার সময়ে যে ছবিগুলো হচ্ছে, একজন চিত্রনায়িকা হিসেবে আইরিন কতটুকু তৃপ্ত হয়েছে কি একটু সেই জায়গা থেকে একটু জানতে চাই। একদমই না, মানে তৃপ্ততা আসলে আমার মনে হয় যে কখনোই আসবে না যতদিন আমি কাজ করব কাজ করার জায়গা থেকে। তবে চেষ্টার জায়গা থেকে হচ্ছে মানে মানে যখনই কোনো নতুন ক্যারেক্টার আসে তখনই ভালো লাগে কিন্তু দাদা যে এটা তো আমি করি, এটা আমাকে পরিচয় করতে হবে। তো ওই জায়গাটা আমার ভীষণ ভালো। আচ্ছা, ছবির চলার পর ব্যবসা সফলতার জায়গায় যখন একটু আঘাত আসে, সেটা আইরিনকে কতটুকু প্রভাবিত করে? ধর একটা ছবি তুই করলে অনেক মন প্রাণ দিয়ে করলি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকরাই তো সবচেয়ে বড় বিচারক। তো সেই জায়গায় সামহাও হয়তো বা কোনো একটা কারণে দর্শকের হয়তো ছবিটা পছন্দ হলো না, দর্শক ছবিটাকে রিজেক্ট করলো, তো তখন হাউ ডু ইউ ফিল? কষ্ট লাগে, কারণ হয় কি ওনারা তো জাস্ট 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা ছবি দেখে মানে কমেন্ট করে ডিসিশন নিয়ে নেয়। আসলে ওনাদেরকেও আমি দোষ দেব না, যারা এটা মেক করছেন। আমি সবাই অনেক গুণী নির্মাতা, কাউকেই ছোট করে কোনো কথা বলতে চাই না, কখনো বলবি না, এবং সবাইকে শ্রদ্ধার আসনে রেখেই বলতে চাই যে সামহাও একটা সব ছবি যে সবার ক্লিক করবে এটা তো আসলে হতেই পারে না, বলা সম্ভব না। তো সেই জায়গা থেকে যখন আমার ফিলিংসের জায়গাটা হয় যে হয়তো আমি লাস্ট যে ছবিটা রিলিজ হলো এটার কথাই যদি বলি, সো গেছে, সো খুব বেশি খারাপও যায়নি, ভালো যায়নি। সবাই একটা কথা বলছে সিনেমাটা ভালো কিন্তু প্রমোশনটা কেন হলো না, এটা তো আসলে আমি করতে পারি, এটা তো তোর দোষ নয়, এটা আমার দোষ না, এটা প্রোডাকশন হাউস থেকে করেনি। এখন প্রোডাকশন হাউস থেকে যদি করতো তাহলে কিন্তু প্রমোশনটা ঠিকই হতো, হ্যাঁ বেটার হতো। তো সেই জায়গা থেকে মানে মনে হয় যে একটু যদি প্রমোশনটা হতো আমার ছবিটা, মানে ওই ফিলটা আসে। আর দর্শক তো নেগেটিভ পজিটিভ তাদের কাছে যেটাই লাগবে সেটা তো বলবেই। আমার কথা হচ্ছে সেটা যাই হোক বলুক, কিন্তু দেখে বলুক, খারাপ হলেও সেটা দেখে সমালোচনা মানে যাওয়ার আগেই যদি সব ডিসিশন দিয়ে দেয় তাহলে তো এটা প্রপার ডিসিশন হলো না। যে আমি যদি মাইন্ডসেট করে নিই যে আমি এটা খারাপ বলবো, তাহলে তো এটা ঠিক না। এটাই কথা, তাই তো? এটা পমফ্রেট কিন্তু খেতে হবে, এটা তোর জন্য আমি বিশেষ করে অর্ডার দিয়েছি। অবশ্যই নিব দাদা। ছুরি আছে? হ্যাঁ, আমরা এখন এটাকে কাটবো। আচ্ছা, আইরিন কি রান্না টান্না শিখছিস? দাদা টুকটাক পারি আমি। এখন তো যে ডায়েট করতে গিয়ে দেখা যায় কিছু খাবার দাবারও একটু বেছে টেছে খেতে হয়, তো দেখা যায় কাজের মেয়েটার উপরে ভরসা করলে আমার খাওয়াটা হয় না, ডায়েটটাও হবে না সবচেয়ে বড়। হ্যাঁ, সব থেকে বড় কথা। তো থ্যাংক ইউ। দেখা গেছে সেক্ষেত্রে আমাকে একটু হলেও ওই মানে নিজের খাবারটা একটু মাঝে মধ্যে নিজেকে প্রিপেয়ার করে খেতে হয়, এবং সেটা আমি খুব হ্যাপিলি রান্না করে। আচ্ছা, এটা তো তোর রান্না, তুই খেলি, তোর রান্না মানুষ খেতে পারবে তো? হ্যাঁ দাদা, সেটা আমি
বলতেই পারি যে খাবে, আচ্ছা, খেলে খুব একটা খুব পচা একটা বলবে। কি হবে? আচ্ছা, অবসর টাইমে আইরিন কি করিস? দাদা সিনেমা দেখি, বই পড়ি, তারপর হচ্ছে একটু ঘোরাঘুরি করি, একটু ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা হয়, তারপর হচ্ছে মাঝে মধ্যে এরকম যদি মনে হয় যে রাস্তার পাশে অনেক দিন খাওয়া হয় না, চা, টং দোকানের চা খেতে চলে যাই, এরকম ঘোরাফেরা হয়। ভেরি গুড। দেশের বাইরে গিয়ে যে কাজগুলো করেছিস, এবার আমি আসি একটু ওই জায়গাতে, যে আজকাল তো ট্রেন্ড চলছে যে আমরা এখন ইউটিউবে ঢুকে বসে আছি, এই প্রোগ্রামও তাই। এটার হ্যাঁ। বাইরে গিয়ে মনে কর যে আমরা ওয়েব সিরিজ করছি, এই করছি সেই করছি, তো তুইও তো বেশ কিছু কাজ করেছিস দেশের বাইরে গিয়ে ওয়েব সিরিজের, ওয়েব সিরিজের কাজ করেছি, জি। ওর অভিজ্ঞতাগুলো একটু জানতে চাই, যে সিনেমার বাইরে গিয়ে অন্য কিছু করা, সেটা কীরকম লাগলো? এটা আমি মজা পেয়েছি, তার কারণ হচ্ছে যে দুজন ডিরেক্টরের সাথে কাজ করেছি, দুজনেই সিনেমা বানান, হ্যাঁ, এই জন্য আমি মজাটা পেয়েছি। মানে এবং- সিনেমাটিক স্টাইলই হয়েছে। Okay. এবং প্রথম ওয়েব সিরিজটা যখন রিলিজ হলো, অনেকে তো মনে করছে যে এটা সিনেমা, সবাই বলছে কবে আসবে সিনেমাটা দেখতে মানে যাবো। প্রোমোটা এমন ভাবে হয়েছে বা মানে look টা এমনভাবে ফার্স্ট এসছে। লুকটা এভাবে এসছে, তো সবাই বলছে যে কবে আসবে, একসাথে দেখতে যাব। তা আমি বললাম যে এটা ওয়েব সিরিজ, অ্যান্ড ওয়েব সিরিজটা যে কোনো সিনে স্পট যে মানে অ্যাপস থেকে ডাউনলোড করে করলে এটা পাওয়া যাবে, পাওয়া তখন যাবে আমরা এবং ভাবে দেখতে পাবো। দেখতে পাবে। আচ্ছা, তো এই যে- সেই এই যে মনে কর যে এখন যে নতুন জেনারেশন নতুন নতুন কাজ করছে, নতুন ধারায় সামিল হচ্ছে, আমরাও হচ্ছি তাদের সাথে, তো তোর কাছে কি মনে হয় এমনি যে আমাদের যে সিনেমা, যেটা এখন একটু একটু আকাল চলছে, একটু খারাপ সময়, খারাপ ভালো ভালোই তো থাকি আমরা, তো সিনেমার ভবিষ্যৎ কি তোর কাছে কি মনে হয়? বা একজন আর্টিস্ট হিসেবে তুই কি বলতে চাস যে তোর একজন চিত্রনায়িকা হিসেবে সিনেমার ভবিষ্যৎ কি? বা এটাকে কি মানুষ এখন পেশা হিসেবে নিতে পারে? কোয়াইট টাফ প্রফেশন হিসেবে সারভাইভ করা ভীষণ কঠিন। তবে ভালোবাসার জায়গাটা যদি থাকে যে আমি আসলে এটাকে ভালোবেসে ফেলেছি, তাহলে সে কন্টিনিউ করতে পারে। বাট ভালোবাসা ছাড়া মানে শুধুমাত্র যদি আমি মানে আমার প্রফেশন চিন্তা করি, তাহলে হয়তো বা অনেকে এসে চলে যাবে, আচ্ছা, মানে ভালোবাসাটা না থাকলে আসলে। বুঝতে পেরেছি। এখন মনে করছে আমরা যে ধরনের সিনেমা দেখছি, এখন সিনেমার কন্টেন্ট বেস হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো আগামীতে যেটা হবে যে যেখানে নায়ক নায়িকার প্রাধান্যর থেকে কন্টেন্টের প্রাধান্য, এবং সেই কন্টেন্টে যারা মানানসই, হ্যাঁ, তো সেই জায়গায় নায়ক নায়িকাদেরকে কাজ করতে হচ্ছে বা নতুন নায়ক নায়িকা আসবে। তো আইরিন নিজেকে কতটুকু প্রস্তুত রেখেছে যে যে কোনো ধরনের চরিত্র আসলেই সে করতে পারবে? আইরিন আমি দাদা সবসময় বলছি যে শিখছি, হ্যাঁ, কাজ করছি, শিখছি। যেহেতু আমি কোনো ইনস্টিটিউট থেকে এটার ব্যাপারে পড়াশোনা করে আসিনি, আমি আমার সাধ্যমতো জায়গা থেকে আমি অলওয়েজ শিখে যাচ্ছি, এবং সব সময় যেটা মানে মেনটেন করছি সেটা হচ্ছে সমস্ত কিছুর সাথে আপডেট করে নেওয়া নিজেকে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ক্যারেক্টারটা প্লে করা ইজ ইম্পর্টেন্ট, এবং নতুন কিছু অ্যাডপ্ট করা এটা অবশ্যই পজিটিভ। সেরকম যদি আমার কাছেও আসে, আই থিঙ্ক আমিও নিজেকে ওভাবে করেই প্রেজেন্ট করতে পারবো, খুব। ভেরি গুড। অনুষ্ঠানের আজকের একদম শেষ প্রশ্নটা আমি আইরিনকে এভাবে করতে চাই যে আজ থেকে ঠিক এই মুহূর্ত থেকে 20 বছর পর আমি চাই আমার এই বুড়ি মেয়েটা বুড়ি না হোক, কিন্তু এই 20 বছর পর হ্যাঁ, আইরিন নিজেকে কোন উচ্চতায় বা কি অবস্থায় একজন অভিনেত্রী হিসেবে দেখতে চান? দাদা ফার্স্টে বলি যে কোথায় গিয়ে পৌঁছাবো সেটা আমি জানি না, কিন্তু কাজ করে যাব, এটা আমার ডেডিকেট, মানে আমি এটার জন্য ডেডিকেটেড। সেটার জন্য যতটুকু আমার জায়গা থেকে করা সম্ভব হয় কাজের সাথে থাকবো, এবং চেষ্টা করব যে আমার যারা দর্শক আছেন বা যারা আসলে এই ইন্ডাস্ট্রিটাকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন তাদেরই একজন হিসেবে নিজেকে এখানে রাখা। ভেরি গুড, ভেরি নাইস টু মিট ইউ। এটা বলার কিছু নাই, ওর সাথে যতবারই দেখা দেখা হয় খুবই ভীষণ ভালো লাগে। আর খুব ভালো লাগলো যে আমি যেই
বাচ্চা মেয়েটাকে দেখেছিলাম, সেই বাচ্চা মেয়েটা এখন অনেক বেশি পরিণত, অনেক বেশি ম্যাচিওর। থ্যাংক ইউ আইরিন ফর কামিং, থ্যাংক ইউ সো মাচ। দাদা থ্যাংক ইউ সো মাচ। আমি মানে এরকম সুন্দর করে আয়োজন করে ডিনার করব এটাও খুব ভালো লাগলো, এবং হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য, যে আমি একজন যে দাদার সাথে বসে ডিনার করছি, Pleasure. এটা সবাই দেখলো, এটা আমার কাছে ভীষণ ভালো মাই লাগলো। প্লেজার, আবার থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের কথোপকথন, আজকের ডিনার। এবং আজকের ডিনার আমরা সারলাম আমাদের খুব পছন্দের একজন নায়িকা আইরিনের সাথে। আগামী পর্বে আরেকজন তারকা অতিথি নিয়ে হাজির হব। সে পর্যন্ত আমরা জানি যে আপনারা অবশ্যই আমাদের সাথে আছেন, থাকবেন। আগামী পর্বে দেখা হবে, সেই শুভকামনা আমি দেবাশিস বিশ্বাস বিদায় নিচ্ছি। আজকে ডিনার উইথ দেবাশিস।